পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যে ঘেরা বন হলো আমাজন। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া বিশাল এই জঙ্গল দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে অবস্থিত। এই জঙ্গলে প্রায় 400 থেকে 500টি ভিন্ন ভিন্ন আদিবাসী সম্প্রদায় বাস করে, যাদের জীবনধারা, ভাষা, সংস্কৃতি, খাদ্য গ্রহণ ইত্যাদি এতটাই অদ্ভুত যে যা আপনাকে রীতিমতো অবাক করবে। এই উপজাতিদের মধ্যে প্রায় 100 থেকে 120টি সম্প্রদায় এখনও বাইরের বিশ্বের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তারা জানেই না এই পৃথিবীতে জঙ্গল বাদেও আরও কিছু আছে। আর আধুনিক পৃথিবীর মানুষও তাদের সম্পর্কে খুব সামান্য কিছু ছাড়া আর কিছুই জানে না। আমাজন জঙ্গলের এক আজব জাতি হলো ওয়াওরানি, যারা বহুকাল থেকে বিশাল এই জঙ্গলের গভীর এলাকায় বসবাস করে আসছে, যাদের রীতিনীতি, খাদ্য তালিকা, শিকারের নিয়ম, জীবনযাপন সবকিছু বড়ই অদ্ভুত। এই আজব জাতির জঙ্গলের জীবন নিয়ে এই পর্বে আজ আপনাদের বিস্তারিত দেখানো ও জানানো হবে। আপনি জানতে পারবেন ওয়াওরানিরা কিভাবে জঙ্গলে টিকে আছে, তারা কি খায়, কিভাবে শিকার করে, আধুনিক পৃথিবীর মানুষ তাদের কাছে গেলে তারা কি আচরণ করে, সকাল থেকে রাত পর্যন্ত ওয়াওরানিরা কি করে, তারা কি বিয়ে করে, ইদানিং ওয়াওরানিরা যে পোশাক পরিধান করে তা তারা কোথা থেকে পেল ইত্যাদি। আমাজন বনের যে অংশে ইকুয়েডর পড়েছে সেই অংশে বসবাস করে এই ওয়াওরানি আদিবাসী সম্প্রদায়। জনসংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে বেশ ছোট একটি সম্প্রদায়। তাদের জনসংখ্যা আনুমানিক 4000 থেকে 5000-এর মতো বা এর চেয়েও কম হতে পারে। তারা তাদের নিজেদের ভাষাতে কথা বলে, যা সাধারণত অন্য কোনো সম্প্রদায়ের মানুষ বুঝতে পারে না। এই ভাষাকে তারা বলে ওয়াওটিরিডো। সকাল থেকে রাত পর্যন্ত ওয়াওরানিরা কি কাজ করে? সূর্যের আলো ফোটার আগে তারা ঘুম থেকে ওঠে। এরপর গাছের পাতা বা প্রাকৃতিক উপাদান দিয়ে শরীর পরিষ্কার করে। কেউ কেউ প্রার্থনা করে। ওয়াওরানি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলতে গেলে সহজ সরল একটা উত্তর দেওয়া কঠিন, কারণ তাদের ধর্মীয় বিশ্বাস পৃথিবীর বাকি ধর্মের মতো গড়ে ওঠেনি, বরং তাদের বিশ্বাস প্রকৃতি, পূর্বপুরুষ এবং আত্মার উপর নির্ভর করে সৃষ্টি হয়েছে। ওয়াওরানিরা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষদের আত্মা এখনও তাদের আশেপাশে উপস্থিত এবং তারা তাদের জীবনে প্রতিনিয়ত প্রভাব ফেলছে। ওয়াওরানিরা প্রকৃতিকে দেবী হিসাবে পূজা করে। তাদের বিশ্বাস প্রকৃতিই তাদের জীবনের সব কিছুর উৎস। তারা নদী, গাছ, পাহাড়, প্রাণী সবকিছুকেই পবিত্র মনে করে। তবে সাম্প্রতিক বছরগুলিতে কিছু ওয়াওরানি খ্রিস্ট ধর্ম, বিশেষত ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছে। খ্রিস্টান মিশনারিরা আমাজনে পৌঁছে তাদের খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করছে। যাই হোক, প্রার্থনা শেষে ওয়াওরানিরা নিজেদের তৈরি করা পানীয় পান করে, যেমন চিচা, যা ম্যানিওক বা কাসাভা দিয়ে তৈরি। এটি অনেক জায়গাতে শিমুল আলু নামেও পরিচিত। এটি তাদের শক্তি যোগায় এবং প্রথাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই পানি বা জুস কীভাবে তৈরি করা হয়েছে তা শুনলে আপনি ভুলেও তা পান করতে চাইবেন না। এই পানীয় তৈরি করার জন্য তারা জঙ্গলে যায় এবং কাসাভা বা শিমুল আলু সংগ্রহ করে। আমাজন বনে এই আলু সহজেই অনেক বেশি পরিমাণে সংগ্রহ করা যায়। সংগ্রহ শেষে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এরপর এটি ফুটন্ত পানিতে সিদ্ধ করা হয়। সিদ্ধ কাসাভাকে চিবিয়ে চিবিয়ে ছোট ছোট টুকরো করা হয়। চিবানোর সময় মুখের লালা শিমুল আলুর মধ্যে থাকা শর্করাকে ভেঙে ফার্মেন্টেশন শুরু করে। চিবানো অংশগুলো একটি বড় পাত্রে রাখা হয়। বিষয়টি থুতু ফেলার মতো বা চিবানো খাবার উগলে দেওয়ার মতো। সাধারণত পরিবারের নারীরা এই কাজটি করে থাকে। অতঃপর চিবানো ম্যানিওক টুকরোগুলোকে একটি বড় পাত্রে রেখে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখা হয়। পাত্রটিকে কয়েকদিন রেখে দেওয়া হয় যাতে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। ফার্মেন্টেশন শেষে চিচা ছেঁকে নেওয়া হয় এবং পরিবেশনের জন্য প্রস্তুত করা হয়। এটি সাধারণত একটি মাটির পাত্র বা কাঠের পাত্রে পরিবেশন করা হয়। কখনো কখনো এই পানীয়টি কাসাভা বা শিমুল আলুর পরিবর্তে ভুট্টা দিয়েও বানানো হয়। চিচা সাধারণত সামাজিক অনুষ্ঠান, উৎসব বা সাম্প্রদায়িক জমায়েতে পান করা হয়। এটি অতিথিদের আপ্যায়নেও ব্যবহার করা হয়। তাদের মতে চিচা তাদের শক্তি বাড়াতে এবং দৈনন্দিন পরিশ্রমী জীবনে ক্লান্তি দূর করতে সাহায্য করে। মজার বিষয় হলো, আপনি তাদের ভেতরে গেলে আপনাকেও এই পানীয় তারা পান করতে দেবে। যাই হোক, প্রার্থনা এবং সকালের খাবারের পরে মহিলারা ব্যস্ত হয়ে যায় কাসাভা বা অন্যান্য শস্য কাটা, খাবার প্রস্তুত করা এবং পরিবারের দেখাশোনার কাজে। তারা নিজেদের তৈরি শস্যক্ষেত্র এবং বাগানে কাজ করে।
এছাড়াও শিশুদের স্নান করানো এবং তাদের বনজ পরিবেশ সম্পর্কে জ্ঞানদানও তারা করে থাকে। অপরদিকে পুরুষেরা শিকারের জন্য প্রস্তুতি নেয়। তারা তাদের ব্লোগান এবং বিষাক্ত তীর প্রস্তুত করে। শিকারের লক্ষ্যবস্তু হতে পারে বাদর, পাখি বা অন্য কোনো ছোট প্রাণী। এছাড়াও তারা নদী, জলাশয় প্রভৃতি জায়গা থেকেও মাছ ধরে থাকে। বন থেকে ফলমূল, বাদাম, শাকসবজি, লতাপাতা ও উদ্ভিদের বিভিন্ন অংশ সংগ্রহ করে। ওয়াওরানি সম্প্রদায় তাদের শিকার করার জন্য তীরের মাথায় একটি মারাত্মক বিষ প্রয়োগ করে। তীরের মাথায় যে বিষ ব্যবহার করা হয় তা ওয়াওরানিরা নিজেরাই তৈরি করে। এই বিষ অত্যন্ত কার্যকর, যা শিকারকে পঙ্গু করে দেয় বা কখনো কখনো মেরে ফেলে। এই বিষ ব্যাঙের বিষাক্ত ত্বক বা অন্য বেশ কিছু উপাদান থেকে তারা বানিয়ে থাকে। তার ভেতরে একটি হলো লিয়ানা গাছ। গাছ থেকে প্রথমে বিষ সংগ্রহ করা হয়, এরপর তা শক্ত পাতাতে মোড়ানো হয়, অতঃপর ভালোভাবে বাঁধা হয়। এ পর্যায়ে মুখের ব্যবহার করে পানি দিয়ে বিষের নির্যাস বের করা হয়। বিষাক্ত এই নির্যাস দীর্ঘক্ষণ ধরে গরম করে ফুটিয়ে এর পানি শুকিয়ে ফেলা হয়, ফলে এটি একটি ঘন এবং আঠালো পদার্থে পরিণত হয়। প্রক্রিয়াজাত বিষটি ঠান্ডা করে নেওয়ার পর তীরের মাথায় এটি সতর্কতার সাথে প্রয়োগ করা হয়। বিষ তৈরি করার সময় ওয়াওরানিরা খুব সতর্ক থাকে, কারণ এটি অত্যন্ত মারাত্মক এবং বিপজ্জনক। বিষ তৈরির এই প্রাকৃতিক প্রক্রিয়াটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ওয়াওরানি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে। এটি তাদের টিকে থাকার কৌশলের অংশ এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। মোটামুটি দুপুরের বেশ খানিকটা আগেই তারা তাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে গহীন জঙ্গলে পৌঁছে যায়। শিকার চলাকালীন তারা চুপচাপ থাকে এবং পরিবেশের সাথে একেবারে মিশে যায়, যাতে পশুদের কাছে ধরা না পড়ে। এমনকি শিকার পাওয়ার জন্য তাদের উপরের দিকে তাকাতেও হয় না। তাদের অভিজ্ঞতা এই পর্যায়ে পৌঁছেছে যে শিকারের আওয়াজ শুনেই বলে দিতে পারে তার অবস্থান কোথায়। বানরকে আকর্ষিত করতে ওয়াওরানিরা বানরের ডাক নকল করে জোরে জোরে ডাকতে থাকে। এক পর্যায়ে বানরের দেখা মিললে ব্লো পাইপে সজোরে ফু দিয়ে বিষ মাখানো তীর ছুড়ে দেয় শিকারকে লক্ষ্য করে। শিকার আহত হয়ে নিচে পড়ে যায়। অনেক ক্ষেত্রে গাছের উঁচু ডালে আটকে থাকে, সেক্ষেত্রে গাছে উঠে শিকারকে পেড়ে আনতে হয়। শিকার নিয়ে তারা হাসি মুখে বাড়ি ফিরে আসে। গ্রামে ফেরার পর রান্নার আয়োজন করা হয়। এ সময় বাকিরা বিশ্রাম নেয়, একে অপরের সাথে গল্প করে। পুরুষেরা গল্প বলে তাদের শিকারের অভিজ্ঞতা শেয়ার করে। মহিলারা ঝুড়ি, গহনা বা এই জাতীয় বিভিন্ন হস্তশিল্প তৈরি করে। খাবার প্রস্তুত হয়ে গেলে সকলে মিলে তা আনন্দের সাথে খায়। বানরের মাংস ওয়াওরানিদের বেশ প্রিয় খাবার। মাংসের পাশাপাশি তারা চিচাও পান করে। এদের বাচ্চারা বানরের বাচ্চা নিয়ে খেলতে বেশ পছন্দ করে। এখানে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আগুন জ্বালানো হয়। পুরো পরিবার আগুনের চারপাশে বসে। এটি শীতকালে পরিবেশকে গরম রাখে এবং পোকামাকড় তাড়ায়। এ সময় গল্প, নাচ ও গানে তারা মেতে ওঠে। রাতে ফল, মাছ বা অন্য কোনো শিকারের মাংস খেয়ে নেয়। এরপর পুরো পরিবার একসঙ্গে সময় কাটায়, শিশুদের সাথে গল্প করে, অতঃপর ঘুমাতে যায়। তারা সাধারণত প্রাকৃতিক উপাদানে তৈরি বিছানায় শুয়ে ঘুমায়। তারা বিশ্বাস করে যে ঘুমানোর সময় প্রকৃতির সুরক্ষা এবং শান্তি তাদের ঘিরে রাখে। ঘুম থেকে উঠে শুরু হয় আরেকটি নতুন দিনের। ওয়াওরানিরা ছোট ছোট পরিবারে বসবাস করে। এই পরিবারগুলো সাধারণত এক বা দুটি ঘরের একটি ছোট্ট গ্রামে থাকে। এই ছোট ছোট পরিবারগুলো মিলে একটি বড় সম্প্রদায় গঠন করে। এই সম্প্রদায়ের সদস্যরা একসাথে কাজ করে, শিকার করে, খাবার সংগ্রহ করে এবং উৎসব পালন করে। তাদের জীবনে সম্পদের মালিকানা একক নয়। খাবার, সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাগাভাগি করে ব্যবহার করে। তবে ওয়াওরানি আদিবাসীদের জীবনচক্রে আজ বড় পরিবর্তন এসেছে। তারা আজ আধুনিক পৃথিবীর সঙ্গে অনেকটাই মিশে গেছে। ওয়াওরানি আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম যোগাযোগ ঘটে 1950 দশকের মাঝামাঝি সময়ে। 1950-এর দশকে আমাজনের বেশ কয়েকটি অঞ্চলে মিশনারি সংগঠনগুলো কাজ শুরু করে। বিশেষত সামার ইনস্টিটিউট অফ লিঙ্গুইস্টিক্স SIL নামের একটি খ্রিস্টান মিশনারি দল ওয়াওরানিদের সাথে যোগাযোগ স্থাপন করে। 1956 সালের এই মিশনারি দলের 5 জন সদস্য ওয়াওরানি অঞ্চলে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে,
তবে ওয়াওরানিদের সন্দেহ প্রবণতা এবং বাইরের লোকদের প্রতি বৈরী মনোভাবের কারণে এই মিশনারিরা ওয়াওরানিদের হাতে নিহত হয়। 1958 সালে আমাজনের ওয়াওরানি অঞ্চলে মিশনারি দলের কিছু সদস্য শান্তিপূর্ণ উপায়ে তাদের সাথে দেখা করতে সমর্থ হন। প্রথম যোগাযোগের পর থেকে ওয়াওরানিদের জীবনধারায় ধীরে ধীরে আধুনিকতার প্রভাব পড়তে শুরু করে। বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের ফলে তারা নতুন প্রযুক্তি, পোশাক এবং অন্য ধরনের জীবনধারার সঙ্গে পরিচিত হয়। 1960-এর দশকে তেল কোম্পানিগুলোর কার্যক্রমও ওয়াওরানিদের অঞ্চলে প্রবেশ করে, যা তাদের জীবনে আরও পরিবর্তন আনতে ভূমিকা রাখে। এভাবে দিনে দিনে তারা আজ আধুনিক পৃথিবীর অনেক কিছুই শিখে নিয়েছে। এ সম্প্রদায়ের মানুষ এখন কৃষিকাজ করে। তারা মূলত কাসাভা, কলা এবং অন্যান্য স্থানীয় ফসল চাষ করে। বনে তারা বিভিন্ন ধরনের ফল, বীজ, মধু, বাদাম, মূল এবং শাকসবজি সংগ্রহ করে। তারা বিভিন্ন ধরনের ঔষধি গাছ সংগ্রহ করে, যা তাদের প্রথাগত চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনি কখনো আমাজন জঙ্গলে হারিয়ে গেলে হয়তো বিষাক্ত কোনো ফল বা উদ্ভিদ খেয়ে বিপদে পড়তে পারেন, এমনকি মারাও যেতে পারেন। কিন্তু ওয়াওরানিরা ভালো করেই জানে কোন উদ্ভিদ খাওয়ার যোগ্য আর কোনটি খাওয়ার যোগ্য নয়, কোনটি বিষাক্ত আর কোনটি বিষাক্ত নয়। তারা এখন টাকা অর্থাৎ আধুনিক মুদ্রাও ব্যবহার করে। কিছু ওয়াওরানির সদস্য হস্তশিল্প, ফলমূল এবং বনজ পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার মাধ্যমে তারা নগদ অর্থের চাহিদা পূরণ করে। এই অর্থ দিয়ে তারা বাইরে থেকে খাদ্য, পোশাক, বাসনপত্র এবং আধুনিক সরঞ্জাম কিনে থাকে। কিছু ওয়াওরানি সম্প্রদায় পর্যটন শিল্পেও জড়িয়ে পড়েছে। তারা তাদের সংস্কৃতি, হস্তশিল্প এবং বনজ সম্পদের গুরুত্ব তুলে ধরে অর্থ উপার্জন করছে। ইকোট্যুরিজম এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্পে অংশগ্রহণ তাদের জীবিকার নতুন দিক উন্মোচন করেছে। বর্তমানে অনেকে ওয়াওরানি গ্রামে ভ্রমণ করে তাদের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেন। অনেক পর্যটক এসব গ্রামে গিয়ে তাদের সাথে রীতিমতো পিকনিকের মতো আনন্দ করেন। ওয়াওরানিরাও ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সব কিছু দেখায়। কিছু ওয়াওরানি গ্রামের সরকার এবং কিছু বেসরকারি সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং ছোট ছোট খেলার মাঠ নির্মাণ করেছে। এই উদ্যোগগুলি ওয়াওরানি শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। যদিও এই সুযোগ সুবিধা সব ওয়াওরানি গ্রামে সমানভাবে পাওয়া যায় না। অনেক ওয়াওরানি পরিবার এখনও আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে না এবং শিশুদের নিজেদের ঐতিহ্যবাহী পদ্ধতিতেই বড় করতে চায়। কিছু ওয়াওরানি সম্প্রদায় আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল ফোন, ইন্টারনেট এবং টেলিভিশনের মতো জিনিস ব্যবহার করতে শুরু করেছে। এদের কিছু মানুষ এখন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও সংযুক্ত হয়েছে। এদের একটি অংশ আধুনিক পৃথিবীর সাথে জড়িয়ে পড়েছে, যদিও তাদের অন্য একটি অংশ এখনও বাইরের পৃথিবীর প্রভাব এড়িয়ে চলে এবং তারা তাদের বনভিত্তিক জীবনধারা রক্ষা করে চলেছে। পূর্বে এদের অধিকাংশ ক্ষেত্রেই উলঙ্গ থাকতে দেখা যেত। মূলত জঙ্গলের গরম পরিবেশ এবং আর্দ্রতার কারণে হালকা পোশাক পরা অথবা কোনো পোশাক না পরাই বেশ আরামদায়ক ছিল। তাই তারা কম পোশাক পরে অথবা অনেক ক্ষেত্রে কিছুই পরে না। তারা তাদের এই পোশাক এক প্রকার তাল গাছের পাতা হতে তৈরি করে। তারা এই গাছের পাতা দিয়ে দড়ি তৈরি করে দোলনাও তৈরি করতে পারে। যদিও এখনো ওয়াওরানিরা আধুনিক পোশাক পরতে শুরু করেছে, এ পোশাক তারা কিনে, কখনো পর্যটকেরা দেয়, কখনো কখনো বিভিন্ন সংস্থা এদের দান করে। এরা একাধিক বিয়ে করে এবং অনেক সংখ্যক সন্তান গ্রহণে আগ্রহী থাকে। মোটামুটি 14-15 বছর বয়সেই এরা বিয়ে করে নেয়। ওয়াওরানিরা সাধারণত মৃতদেহ সংরক্ষণের চেষ্টা করে না। তারা বিশ্বাস করে শরীর প্রকৃতির একটি অংশ এবং এটিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া উচিত। তারা মৃতদেহকে কখনো আগুনে পুড়িয়ে দেয়, কখনো বা মাটিতে চাপা দিয়ে দেয়। ওয়াওরানি জনগণ প্রাকৃতিক সম্পদ রক্ষায় অত্যন্ত সক্রিয়। তারা আমাজনের জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ রক্ষক এবং আধুনিক বিশ্বের বনজার ও তেল উত্তোলনের বিরুদ্ধে লড়াই করে আসছে। তেলের খনি এবং বনজার, জমি হারানো, রোগব্যাধি ইত্যাদি কারণে তাদের জীবনযাত্রা আজ হুমকির মুখে পড়েছে। ইকুয়েডরের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের স্বীকৃতি এবং অধিকার রক্ষার জন্য কিছু পদক্ষেপ নিলেও তাদের টিকে থাকার জন্য এটি যথেষ্ট নয়। তাদের জীবনধারা এবং পরিবেশগত অবদান সম্পর্কে বিশ্ববাসীর সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।